সমাবেশ নয়, আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচির ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বিকেলে শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান। আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে অন্তর্বর্তী সরকার। সব দলের সঙ্গেই করা হবে আলোচনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। ঐতিহাসিক গণ অভ্যুত্থান সহ ঘটনাবহুল একটি বছরের বিদায়। আগামীতে বৈষম্যহীন দেশ গড়তে রাজনৈতিক শক্তিগুলোর মাঝে ঐক্যের তাগিদ। মৃত্যুকে ভয় না পাওয়ার যে সাহস, ওই সাহসটাই কিন্তু অবস্থার পরিবর্তনটা এনে দিয়েছে। যে নির্বাচন আসলে প্রকৃত পক্ষে জনগণকে প্রতিনিধিত্ব করতে পারবে এবং এই সংস্কারগুলোকে আপলোড করতে পারবে, সেই পথের দিকে আগানো। সিস্টেম আপগ্রেডেশনের পর সার্ভার চালু হলেও 1 মাস ধরে বন্ধ ইউনিয়ন ও সার্কেল ভূমি অফিসের কার্যক্রম। ভোগান্তিতে হাজারো মানুষ। 15 বার গেছি এসিলেন্ড অফিসে, তাতে কোনো ফায়দা হইতেছে না। জমি কিনছি, আবার মেডিসিন করুন, আবার বিক্রি করুন, হ্যাঁ, এরকে অনেকটাই আর কি ভোগান্তিতে আছে। খেজুরের আমদানি শুল্ক কমানোর ইতিবাচক ফল। সিন্ডিকেট মাথা চাড়া না দিলে রোজায় নিয়ন্ত্রণে থাকবে দাম, বলছেন ব্যবসায়ীরা। ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে দেশে দেশে নানা প্রস্তুতি। বর্ণিল সাজে সিডনি হারবার, টাইমস স্কয়ারের মতো আলোচিত ভেন্যুগুলো। আজ শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে দীর্ঘ বৈঠক শেষে এমনটা জানিয়েছেন ছাত্র নেতারা। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র কিভাবে দেয়া হবে সেটি জানানো হবে শহীদ মিনারে। আজ বিকেলের কর্মসূচিতে দেশের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান তারা জানিয়েছেন। আর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে স্বাগত জানান ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় শীর্ষ সমন্বয়কদের মধ্যে অন্তর্কোন্দলের বিষয়টিও উড়িয়ে দেন তারা। বছরের শেষ দিন 31 ডিসেম্বর। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি নিয়ে শুরু হয় নাটকীয়তা। দফায় দফায় বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দেয়া বক্তব্যের পর থেকেই শুরু হয় এই তৎপরতা। বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। কয়েক দফায় রাত 1:30 পর্যন্ত চলে বৈঠক। প্রায় 3.5 ঘন্টা আলোচনার পর গণমাধ্যমের সামনে আসেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের কর্মসূচি বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। ঘোষণাপত্রের পক্ষে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সেই 5ই আগস্ট রাজপথে নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল, শেখ হাসিনাকে না বলেছিল আগামী কালকে ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্জিত গণ অভ্যুত্থানের প্রক্লেমেশনের পক্ষে রাস্তায় নেমে এসে আমাদের। পরে গণমাধ্যমে পুরো বিষয়টি খোলাসা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বলেন, জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই দেয়া হবে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। আজ শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনে ঘোষণা দেন তারা। রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকার সকল স্টেক হোল্ডারগুলোকে একটি ঐক্যের মধ্যে এনে যদি আমাদের এই প্রক্লেমেশন সেটিকে বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানের প্রিএম্বল হিসেবে অন্তর্ভুক্ত হয়, তখন এটির যে স্থায়িত্ব, এটির ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স এবং এটির যে সাস্টেইনেবিলিটি সেটি একদম স্থায়ী হয়। আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন
তারই ধারাবাহিকতা বজায় রেখে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। শীর্ষ সমন্বয়কদের মাঝে কোনো বিভেদ সৃষ্টি হয়নি বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অধিকাংশের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখতেই এই ঘোষণাপত্র। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী শিক্ষার্থী, রাজনৈতিক দল পক্ষের মতামতের ভিত্তিতে এই ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে বলেও জানিয়েছেন তিনি। আর এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ঐক্যের ভিত্তি, জনগণের অভিপ্রায়ও ব্যক্ত হবে। প্রেস সচিব জানিয়েছেন, সবার অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুতের পর জাতির সামনে উপস্থাপন করা হবে। ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী, আমরা তার মাধ্যমে জানাবো সেখানকার অবস্থা। ভাস্কর ভাদুরী অপেক্ষা করছেন আমাদের জন্য। ভাস্কর, গতকাল একেবারে গভীর রাত পর্যন্ত আলোচনা, তারপরেই তো এই মার্চ ফর ইউনিটির সিদ্ধান্ত এসেছে। শহীদ মিনারের প্রস্তুতি কেমন দেখছেন? এই আয়োজনে একটু বিস্তারিত করে আমাদের জানাবেন। বৃষ্টি, গত রাতে নানা ধরনের বৈঠক, আলোচনা, নাটকীয়তা সব শেষের পরে কিন্তু রাত 1:45টার দিকে ঘোষণা করা হয় মার্চ ফর ইউনিটির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের, এবং আজ দুপুর থেকে সেই অনুষ্ঠানটি শুরু হবে। তবে সেই অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশের শিক্ষার্থীরা কিন্তু গতকাল রাতেই দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু রওনা দিয়েছিল, এবং যার যে প্রস্তুতি এবং যার প্রমাণ আপনি হয়তোবা শহীদ মিনারের যে প্রাঙ্গণ, সেই শহীদ মিনার প্রাঙ্গণে দেখতে পাবেন। দেশের বিভিন্ন জেলা এবং মূলত উত্তরের যে সকল জেলাগুলো রয়েছে, একদম নির্দিষ্টভাবে যদি বলি যে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, এছাড়া তার পাশে মধ্যাঞ্চলে যদি দেখি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, এই জেলা থেকে বাস ভর্তি করে, কোনো জেলা থেকে 10, কোনো জেলা থেকে 20, এমনকি 30টি বাস সহযোগে কিন্তু শিক্ষার্থীরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অবস্থান নিয়েছেন। তার চিত্র কিন্তু আমরা নিজেরা দেখতে পাচ্ছি। আপনার সাথে যখন কথা বলছিলাম, আরেকটি বাসে করে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে নেমে শহীদ মিনারের প্রাঙ্গণের দিকে কিন্তু হেঁটে যাচ্ছে। মূলত যে ডাক দেওয়া হয়েছে যে সারা দেশের মানুষদেরকে আজকের যে গণজমায়েত, সেই গণজমায়েতে অংশগ্রহণ করার জন্য, তো তার প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা গত রাত থেকে রওনা দিয়েছে এবং সকালের মাঝেই কিন্তু তারা পৌঁছে গেছে শহীদ মিনারে। আর সার্বিক যে আয়োজনের প্রস্তুতি, সেই আয়োজনের প্রস্তুতি যদি বলতে চাই, বৃষ্টি যে ভোর 5টা থেকে যে সাউন্ড সিস্টেম, তার পাশাপাশি শহীদ মিনার যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যে বিদ্যুতের যে লাইন টানার ব্যবস্থাগুলো রয়েছে, সেগুলো কিন্তু শুরু করা হয়েছে। হয়তো বা আমরা ডেকোরেটরের কাজের সাথে যারা জড়িত রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন সকাল 10টার মাঝে যাতে অনুষ্ঠান শুরু করা যায় এমন প্রস্তুতি নিয়ে তারা সার্বিক কার্যক্রম চালাচ্ছে। এখন শুধুমাত্র অপেক্ষা যে সারা দেশের শিক্ষার্থীরা কখন এসে পৌঁছায় শহীদ মিনার প্রাঙ্গণে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার কথা যদি উল্লেখ করি, যে টিএসসি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন প্রবেশমুখগুলো রয়েছে, সেই প্রবেশমুখগুলোতে ইতিমধ্যেই আমরা অনেক সংখ্যক বাস দেখতে পেয়েছি, যেগুলো এসে কিন্তু অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছে। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ ভাস্কর। জনগণের আকাঙ্ক্ষার তুলনায় বড় কোনো শক্তি নেই, সেই শিক্ষা বাংলাদেশকে দিয়ে গেল বিদায়ী বছর 2024। মানুষের চাওয়া পাওয়া, অধিকারকে গুরুত্ব না দিলে একসময় যে গণবিস্ফোরণ হবেই, তাও জানান দিয়েছে এবছর। ক্ষমতার দাপট বা উন্নয়নের গল্প আর স্বপ্নের বিপরীতে মানুষের মর্যাদা, সম্মান আর বৈষম্যহীন সমতার দেশ করতে আগামীতে রাজনীতিকরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকবেন, সেই প্রত্যাশা বিশ্লেষকদের। তবে রাষ্ট্র পরিচালনায় রাজনীতিকদের যে কোনো বিকল্প নেই, সে কথাও স্মরণ করিয়ে দেন তারা।
বিদায়ী বছর 2024 রাজনীতিতে কি বার্তা দিয়ে গেল তা নিয়ে সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। 5 অগাস্ট শিক্ষার্থী জনতার গণঅভ্যুত্থানে কেবল ক্ষমতা না, দেশ ছাড়তে বাধ্য হন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগেই শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনকারী শিক্ষার্থী ও ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলগুলো। এ ঘটনার মাত্র মাসখানেক আগেও সম্ভবত কারো ভাবনাই ছিল না ক্ষমতা হারাতে পারে পরাক্রমশালী আওয়ামী লীগ। যদিও গেল 2013-14 সাল থেকেই সরকার বিরোধী আন্দোলনে ছিল বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, কিন্তু তাতে নড়েনি শেখ হাসিনার ক্ষমতার মসনদ। জুলাই আগস্টের কোটা বিরোধী আন্দোলনে যে এমন গণবিস্ফোরণ ঘটবে তা হয়তো ধারণায়ও ছিল না ক্ষমতাসীনদের। জনগণ কি বলে, গণতন্ত্র কি বলে, এটা আমাদের মেইন ফোকাসে আসা উচিত। সবসময় ওই যে স্বৈরাচারী মনোভাব, তারপরে নেতাদের একদম আলাদা হতে হবে, বিষয়টা সাধারণ মানুষের থেকে পুরোপুরি আলাদা হতে হবে, রাজনীতি একটা ব্যবসা হবে, এই কনসেপ্টের সাথে আমি একমত হতে পারি না। ক্ষমতার কাছাকাছি থাকার চাইতে জনগণের কাছাকাছি আপনার থাকতে হবে, না হলে হচ্ছে আপনি যতই উন্নয়ন করেন আর যাই করেন বা আপনার যত শক্তিশালী ন্যারেটিভই থাকুক না কেন, আপনি হচ্ছে জনবিচ্ছিন্ন হইতে বাধ্য এবং আপনাকে হচ্ছে ক্ষমতা ছাড়তেও বাধ্য হইতে পারে। পেছনের গল্পটা অনেক ত্যাগ আর সাহসের। কেবল জুলাই আগস্টেই প্রাণ দিতে হয়েছে হাজারের বেশি মানুষকে। হাসপাতালে শুয়ে এখনো কাতরাচ্ছেন কয়েক হাজার মানুষ, যাদের কারো চোখ নেই, কেউ বা চিরতরে হয়ে গেছেন পঙ্গু। ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার আর রাষ্ট্র, সরকার, প্রশাসন সবকিছুকে দলীয়করণ করেও জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে যে থাকা যায় না, 54 বছরের বাংলাদেশে তা আবারও প্রমাণিত হয়েছে এবছর। সবচেয়ে বড় বার্তা হচ্ছে জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। আপনি রাষ্ট্র তৈরি করেন, নিপীড়ক বাহিনী তৈরি করেন, আপনি রাজনীতির খেলা খেলতে পারেন, আপনি সংবিধান বদল করতে পারেন, আপনি নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিতে পারেন, ব্যক্তির সমস্ত ক্ষমতা পঞ্জীভূত করতে পারেন এক হাতে। জনগণের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। 2024-এর ইলেকশনটা চূড়ান্তভাবে অবজ্ঞা করেছিল মানুষের আকাঙ্ক্ষাকে। জুলাই অগাস্টে মৃত্যুকে ভয় না পাওয়ার যে সাহস, ওই সাহসটাই কিন্তু অবস্থার পরিবর্তনটা এনে দিয়েছিল। কারণ পরপর বোঝা গেল যে পুরো স্বৈরশাসনের পুরোটা হচ্ছে তাসের ঘর। সেই সাথে টেকসই গণতন্ত্রের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলসহ সব পক্ষকে আরও যত্নশীল হওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। এতগুলো মানুষের মৃত্যু, এতগুলো মানুষের আহত হওয়া, তাদের মধ্য দিয়ে যে মানুষ কি চাচ্ছে, মানুষ গণতন্ত্র চায়, মানুষ অংশগ্রহণের রাজনীতি চায়। নির্বাচন হইতেই হবে, কিন্তু যে নির্বাচন আসলে প্রকৃত পক্ষে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে এবং এই সংস্কারগুলোকে আপলোড করতে পারবে, সেই পথের দিকে আগানো দরকার। ভোটাধিকারের সাথে এই বাড়তি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা চাচ্ছে এবং রাষ্ট্র এবং সমাজের সম্পর্কের মধ্যে যে অমর্যাদার জায়গাগুলো, যে ন্যায় বিচারের অনুপস্থিতির জায়গাগুলো, এগুলো যেন পরিবর্তন হয়। কেবল নির্বাচনী যে গণতন্ত্র নয়, বরং দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনবান্ধব নীতি বাস্তবায়নে মানুষের যে মৌলিক প্রত্যাশা, সেই শিক্ষা মাথায় রেখে আগামী দিনের রাজনীতি চলবে বলে বিশ্বাস সাধারণ মানুষের। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। 2024 সালে রাজনীতির যে শিক্ষা, সেক্ষেত্রে প্রচলিত সেই ধারণা ভুল প্রমাণিত হোক, এমন প্রত্যাশা দেশের কোটি মানুষের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সিস্টেম আপগ্রেডেশনের 4 দিনের মধ্যে চালু হয়েছে সার্ভার। তারপরও 1 মাস ধরে বন্ধ দেশের সব ইউনিয়ন ও সার্কেল ভূমি অফিসের কার্যক্রম। সেবা গ্রহীতাদের বলা হচ্ছে সার্ভার বন্ধ। এর ফলে নামজারি, খাজনা পরিশোধের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করা যাচ্ছে না, ভোগান্তিতে পড়ছেন অনেকে। সহকর্মী আরিফুর রহমান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন আরেক সহকর্মী পার্থ রায়। নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন ভূমি অফিস। দেখা নেই তহসিলদারের, দু একজন সেবাগ্রহীতা আসলেও সার্ভার বন্ধের অজুহাতে ফেরত দেয়া হচ্ছে তাদের।
একই চিত্রের দেখা মিলে শরীয়তপুরের সদর উপজেলার পালং ইউনিয়ন ভূমি অফিসেও নামজারি কিংবা খাজনা পরিশোধে গত 1 মাস ধরে ঘুরছেন ভূমির মালিকরা। একই অজুহাতে ফিরিয়ে দেয়া হচ্ছে তাদেরও, ফলে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। অনেক লোকেই আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে, তারা ঘুরে আবার চলে যায়। 10-15 বার গেছি এসিল্যান্ড অফিসে, তাতে কোনো ফায়দা হইতেছে না। জমি কিনছি, আবার মেডিসিন করুন, আবার বিক্রি করুন, হ্যাঁ অনেকটাই আর কি ভোগান্তিতে আছে। মূলত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় গত 26 নভেম্বর থেকে শুরু হয় সার্ভারের সিস্টেম উন্নীতকরণের কাজ। এরপর থেকে সারা দেশের ভূমি অফিসগুলোতে বন্ধ হয়ে যায় সব ধরনের সেবা প্রদান। টেকনিক্যাল নাম হলো ল্যান্ড সার্ভিস গেটওয়ে LSG, কিন্তু আমরা ওয়েব পেজের নাম হলো www.land। যদিও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কিছু জটিলতা থাকলেও সার্ভার উন্নীতকরণের কাজ শেষে 1 ডিসেম্বর থেকে চালু আছে নতুন সার্ভার। তহসিলদারদের অজ্ঞতা এবং অনাগ্রহের কারণে ফেরত দেয়া হচ্ছে সেবাগ্রহীতাদের। যারা মাঠে কাজ করছেন, যারা সেবা দিচ্ছেন, হয়তোবা তিনি ওখানে হয়তোবা প্রবেশ করছেন না। দ্বিতীয়ত হচ্ছে যে হয়তোবা প্রবেশের সময় তখন তার একটু সময় লাগছে, কিন্তু হয়তোবা তিনি ওই ধৈর্যটা রাখতে পারছেন না, সুতরাং উনি হয়তোবা ওখানে বলে দিচ্ছেন যে সার্ভার বন্ধ। এই অনাগ্রহের প্রমাণ পাওয়া গেল রাজধানীর তেজগাঁও সার্কেল ভূমি অফিসে আসা এই সেবাগ্রহীতার ভাষ্যে। প্রথম বলছিল যে সার্ভার নাই, তো ওনারা বলছে যে যখন আসবে আপনি জানুয়ারির 1 তারিখের পরে আপনি নেক্সট উইকে আসেন। মিউটেশনের কাজের জন্য এই ব্যক্তি গত 1 মাস ধরে তেজগাঁও ভূমি কার্যালয়ে ঘুরছেন, কিন্তু বারবারই তাকে বলা হয়েছে সার্ভার উন্নয়নের জন্য কাজ বন্ধ রয়েছে। সে কারণেই এই ব্যক্তি নানা ধরনের ভোগান্তির শিকার হয়েছেন। শুধু এই ব্যক্তি নয়, প্রত্যেকটি ভূমি অফিসের চিত্র এরকম আছে, কাজ হচ্ছে, কাজ করা। প্রথমে সার্ভার বন্ধ থাকার কথা বলে ফেরত দেয়া হলেও যমুনা টেলিভিশনের ক্যামেরা দেখে সহকারী তহসিলদার জানালেন কাজ হচ্ছে, তবে সার্ভারের ধীরগতির কারণে নানা জটিলতায় পড়ছেন তারা। আপনারাও এখানে আসলাম, ওই লোকও আমাকে বললেন যে সার্ভার বন্ধ, আপনিও প্রথমে আমাকে বললেন যে সার্ভার বন্ধ না, সার্ভার স্লো। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য মতে সিস্টেম উন্নীতকরণের পর বেশ কিছু সমস্যা ধরা পড়লেও এর মধ্যেই সমাধান করা হয়েছে। 1 জানুয়ারি থেকে পুরোদমে চালু হবে সার্ভার। কারিগরি কিছু সমস্যা তো রয়েছেই ছিল, যেটা ক্রমান্বয়ে কিন্তু প্রতিনিয়তই এটা উত্তরণ ঘটছে। যেহেতু নতুন সিস্টেম, যদিও বললাম যে এটি সেকেন্ড ভার্সন, কিন্তু নতুন কিছু ফিচার অবশ্যই আছে। আমরা কিন্তু আমাদের সকল পর্যায়ের সহকর্মীদেরকে প্রশিক্ষণ এবং তাদেরকে এগুলো পরিষ্কারভাবে বোঝানোর জন্য সেগুলো আমরা শুরু করেছি। 2017 সাল থেকে A2I প্রকল্পের আওতায় অনলাইনে শুরু হয় ভূমি ব্যবস্থাপনার কার্যক্রম। 2022 সালে প্রকল্পটি চলে আসে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার আশুলিয়ায় আগুনে পুড়ল 6টি ব্যবসা প্রতিষ্ঠান। সোমবার রাতে বাইপাইলে একটি বাজারে অগ্নিকাণ্ড হয় এবং স্থানীয়রা জানায় একটি হোটেলে আগুন দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের 3 ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে 6টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। প্রাথমিক ধারণা অনুযায়ী হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কুমিল্লা সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি এলাকায় তীব্র পানি সংকট। 32টি নলকূপের 13টি অচল। নগরবাসীর অভিযোগ প্রায় 8 মাস যাবৎ এই সংকট আর সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলছেন সংশ্লিষ্টরা। 27টি ওয়ার্ড নিয়ে গঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন। নগর ভবনের তথ্য মতে 7 লাখ মানুষের বসবাস এই নগরীতে। গেল কয়েক মাস ধরে পানির অভাবে চরম দুর্ভোগে পড়েছেন তারা। এমন অবস্থা অন্তত 6টি ওয়ার্ডে বসবাসরত সাধারণ মানুষের। পানি নাই, পানি একদম বন্ধ। ময়লা আসছে গত শনিবার, এরপর ময়লা আসার পরে 1-2 ঘন্টা পরে যে বন্ধ হয়েছে, আর এই পর্যন্ত কোনো পানি আসছে না। 7-8 মাস যাবৎ আমাদের এলাকাতে সাপ্লাইয়ের যে মেইন লাইন, ওই মেশিন বন্ধ, কিন্তু প্রত্যেক মাসেই সিটি কর্পোরেশন থেকে আমাদের বিদ্যুৎ বিলের পানির বিলের কাগজ দিয়ে দিতেছে। পানির জন্য আমরা অনেক দিন দরখাস্ত দিয়েছি, এখন পর্যন্ত কোনো পানির ব্যবস্থা হয়েছে না।
সিটি কর্পোরেশনের ৩২টি নলকূপের মধ্যে চালু রয়েছে ১৯টি, বন্ধ ১৩টি। এর মধ্যে উচ্চ জলাধার আছে ৬টি, যার মোট ধারণ ক্ষমতা ৫৩ লাখ লিটার। এছাড়া পানি শোধনাগার রয়েছে একটি। প্রতিদিন নগরীতে পানির চাহিদা ২ কোটি লিটার। এর মধ্যে উত্তোলন হচ্ছে ১ কোটি ৪ লাখ লিটার। সংশ্লিষ্টরা বলছেন, বাজেট স্বল্পতা ও সংযোগ সংখ্যা কমে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। পানি সরবরাহ শাখার অর্থ স্বল্পতার কারণে এবং এটা যেহেতু ডে বাই ডে সংযোগ সংখ্যাও কমে যাচ্ছে, একদম সঠিকভাবে সায়েন্টিফিক ওয়েতে ডেভেলপ করতে হবে, তারপরে আমরা সবাইকে ইনশাল্লাহ পানি দিতে পারবো। সিটি কর্পোরেশনের সাথে ওতপ্রোতভাবে যোগাযোগ রেখে তাদের ডিমান্ড এবং আমাদের বর্তমান যে এক্সিস্টিং পাইপলাইন সিস্টেম আছে, পানি সরবরাহ ব্যবস্থা আছে, সেটাকে বহাল রেখে এটার ক্যাপাসিটি কিভাবে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। শীতকালে হয় ওয়াটার টেবিলটা নিচে নেমে যায়, যার কারণে পানির স্বল্পতাটা একটু বেশি হয় টিউবওয়েলগুলোতে, যার কারণে এই সমস্যাটা হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা টিউবওয়েলগুলো মেরামত করে ফেলবো। পানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ দেখতে চান নগরবাসী। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। রমজানের আগেই খেজুরের দাম সহনীয় পর্যায়ে রাখতে চায় সরকার, আর তাই আগেভাগেই উদ্যোগ নিয়েছে এনবিআর। আমদানি পর্যায়ে শুল্ক কর কমিয়ে দেওয়া হয়েছে, যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। খুচরা দোকানিরা বলছেন, আমদানি ও পাইকারি পর্যায়ে সিন্ডিকেট মাথাচাড়া না দিলে বাজার স্থিতিশীল থাকবে। ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুর। রমজানের চাহিদা প্রায় 50,000 টন। এই বিপুল চাহিদা কাজে লাগিয়ে অসৎ ব্যবসায়ীদের একটি চক্র দাম বাড়িয়ে দেয়, ক্রেতার পকেট থেকে হাতিয়ে নেয় বিপুল পরিমাণ অর্থ। এবার খেজুরের বাজার স্থিতিশীল রাখতে আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে সরকার। অর্থ উপদেষ্টার পরামর্শে কমিয়ে দেওয়া হয়েছে শুল্ক কর। মোট কর 63.60% থেকে কমিয়ে 38.70% নির্ধারণ করা হয়েছে। বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ভ্যালুটা কিছুটা কমানোর কারণে খেজুরের ডিউটি অনেকটা, যেটা গরিব এবং মধ্যবিত্ত সাধারণ মানের যে খেজুরগুলা, এগুলার দাম অনেকটা কম থাকবে। আমদানির পরিমাণ বাড়িয়েছেন ব্যবসায়ীরা। বলছেন, সবচেয়ে বেশি দাম কমেছে সাধারণ খেজুরের। কেজি প্রতি 30 থেকে 35 টাকা কমে বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়। জিহাদি খেজুর বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়, যা আগে বিক্রি করা হতো 250 থেকে 260 টাকায়। ভালো মানের আজুয়া, মরিয়ম, মেটজুল, মাবরুম খেজুরের জন্য গুনতে হচ্ছে 700 থেকে 800 টাকা, যা আগে বিক্রি করা হতো 1200 থেকে 1300 টাকায়। খেজুর প্রতি কোনোটায় 200 থেকে 150 টাকা পার কার্টন কেজি, এবং কোনোটাতে 50 থেকে 100 টাকা কেজি, এবং ভিজা যে খেজুরটা, সেই খেজুরটাতে মোটামুটি 40 থেকে 50 টাকা হারে আপনার দাম কমেছে। সবচেয়ে কমেছে হচ্ছে ভেজা খেজুর। আগে এটার অ্যাসেসমেন্ট ভ্যালু ছিল হচ্ছে $1, এখন 70 সেন্ট। দোকানিরা বলছেন, পাইকারি বাজারে দাম কমায় ইতিবাচক প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। তাদের আশা, রমজানেও দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে। সব খেজুরের দামই মোটামুটি একদম নিয়ন্ত্রণে হিসাব করছেন, মানে কম দামে খাইতে পারবো। এটা মনে করেন 800 বেশি 700 টাকা আইছে, আর এটা 1600 বেশি মনে করেন 1200 টাকা আইছে। ক্রেতাদের অভিযোগ, যে হারে আমদানি শুল্ক কমানো হয়েছে সে হারে দাম কমায়নি ব্যবসায়ীরা। এখন থেকেই আমদানি, পাইকারি ও খুচরা পর্যায়ে তদারকির তাগিদ দিচ্ছেন তারা। সরকার যে ব্যবস্থা নিছে, এই ব্যবস্থা যদি সঠিক হয় তাহলে খেজুরের দাম অবশ্যই কমে যাবে। খেজুরের দাম 2 সপ্তাহ আগে বেশি ছিল, এখন খেজুরের দাম মোটামুটি স্বাভাবিক কমে আসছে। বছরে খেজুরের চাহিদা 90,000 টন। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। দিগন্তজোড়া সাতক্ষীরার মাঠ এখন যেন হলুদের গালিচা। সরিষা ফুল থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা। আশায় বুক বেঁধেছেন মৌচাষীরা, চলছে মধু সংগ্রহ। সরিষা আবাদের সঙ্গে মৌচাষীর সংখ্যাও বেড়েছে। সাতক্ষীরা সদরের বৈকারি ইউনিয়ন, সরিষার আবাদে ভরপুর মাঠ। হলুদ ফুলে মৌমাছির আনাগোনা। ফুল থেকে মধু সংগ্রহ করে বক্সে জমা করছে এসব মৌমাছি। সরিষা মৌসুমে তাই মৌচাষীদের ব্যস্ততা। শীতের মৌসুমে এখানে আনে থাকি, তারপরে আমরা এই 6 দিন কিংবা 7 দিন বাদে আমরা মৌমাছির এই মধু সংগ্রহ করে থাকি। এভাবে যদি ভালো ওয়েদার বা থাকে, আশা করি ভালো হবে। 2 লাখ 2.5 লাখ টাকা হবে আশা আছে।
রানী মৌমাছি দেয় নেতৃত্ব। 7 দিন পর পর বক্স থেকে মধু সংগ্রহ করেন মৌচাষীরা। ক্ষেতের ফলন বৃদ্ধিতে সরিষা চাষিও সন্তুষ্ট। এটা হচ্ছে রানী মৌমাছি, এই যে এটাই রানী মৌমাছি, অন্যান্য মৌমাছির তুলনায় এটা একটু বড়। এই যে রানী মৌমাছি। রানী মৌমাছির মূলত কাজ কি? রানী মৌমাছি এখানে আছে বাচ্চা জন্ম দেয়, ডিম বাচ্চা এখানে জন্ম দেয় এবং আছে এর নেতৃত্বে কিন্তু অন্যান্য মৌমাছিরা এই বাক্স ছেড়ে অন্য বাক্সে যাবে না। ফুল আর মৌমাছির অবস্থা ভালো থাকে। প্রতি সপ্তাহে আমরা এক বাক্স থেকে 2 থেকে 2.5 কেজি মধু পাই। এই মৌমাছির মধুর বাক্স দেওয়ার কারণে আমাদের ফসল ভালো হচ্ছে, সরিষা ভালো হচ্ছে। বিনের পোতা বিসিক শিল্পনগরীতে হচ্ছে মধু প্রক্রিয়াজাতকরণ। চলে যাচ্ছে রাজধানী সহ সারা দেশে। ভৌগোলিক অবস্থানগত কারণে এই অঞ্চলের মধু সুস্বাদু, চাহিদাও বেশি বলছেন মধু ব্যবসায়ীরা। স্থানকাল পাত্র ভেদে বা আবহাওয়া ভেদে মধুর দাম কম বেশি হতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে, বাংলাদেশের জলবায়ুর কারণে আমাদের মধুটা অত্যন্ত সুস্বাদু। এটা বাংলাদেশ সহ দেশের বাইরে একটা বড় সম্ভাবনা রয়েছে। মধুতে বিপ্লব ঘটছে সাতক্ষীরায়। সংগ্রহ ও মৌচাষীর সংখ্যা বাড়ছে। বিসিক কর্মকর্তা বলছেন এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আমাদের নিবন্ধিত প্রায় 350 মৌচাষী আছে এবং আমরা যদি অন্যভাবে বলি যে আমাদের নিবন্ধন বাইরেও কিন্তু আছে, এটা প্রায় 500-600 হবে আর কি। এবং সেখানে প্রতি বছরই এখানে আরও নতুন উদ্যোক্তা আসতেছে, মৌচাষী আসতেছে। কৃষি বিভাগ বলছে জেলায় এবছর সরিষা আবাদ হয়েছে 17,531 হেক্টর জমিতে। এসব জমিতে 29 জন মৌচাষী পেতেছেন 4,856টি মৌ বক্স। মধু সংগ্রহ হবে 9,030 টন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সরিষার ভরা মৌসুম চললেও কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ শেষ হয়নি। এর ফলে শক্ত মাটি প্রস্তুত করেই কিছুটা দেরিতে সরিষার আবাদ শুরু করতে হচ্ছে ভোলার মনপুরার অনেক কৃষককে। ক্ষতির সংখ্যায় আবাদ আর কৃষি বিভাগের অবহেলাকেই দুষছেন প্রান্তিক চাষিরা। সার ও বীজ বিতরণের ক্ষেত্রে প্রকৃত কৃষকদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। সরিষা ফুলে ফুলে ভরে গেছে কৃষকের মাঠ। ভোলার মনপুরায় যতদূর চোখ যায় শুধুই হলুদ শস্যের দাপট। তবুও কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। মাটি নরম থাকায় প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি সরিষার বীজ বপন শুরু করে কৃষকরা। সেখানে এবছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে প্রণোদনার সার ও বীজ বিতরণ। ফলাফল চলতি মৌসুমে শক্ত মাটির মাঠ প্রস্তুত করে সরিষা চাষ করতে হচ্ছে অনেক চাষিকেই। ক্ষতির সংখ্যায় ফসলের আবাদ। আল্লাহ যদি দেয় তাহলে হবে, তারা না হলে তারা করার কিছু নেই। কৃষি অফিস থেকে বিনামূল্যে যে সার এবং শস্য দেওয়া হয়, ওটা মৌসুমে যে সময় দেওয়ার কিন্তু ওই সময় দেয়নি। এই সর্ষা লাগা কাতি অগ্রহণ মাসে অনকা যদি বীজ লাগাই আঙ্গ ব্যাপক টিয়া দেবি আর পোকামাকড় আক্রমণ করব। প্রণোদনা কর্মসূচি ও বীজ সহায়তার আওতায় প্রতি বছর বাড়ি 14 ও বিনার বিভিন্ন জাতের সরিষা বীজ দেওয়া হয় কৃষকদের। ফসল বিক্রির সময় ঘনিয়ে আসলেও এখনও তালিকাভুক্তদের সবাই পাননি সেই সরকারি সহায়তা। ঘাম ঝরানো কষ্টের ফসল সঠিক সময়ে বাজারে তোলাই এখন দায়। কৃষি কর্মকর্তাদের দায়িত্বহীনতার পাশাপাশি বীজ বিতরণের ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ প্রান্তিক চাষিদের। ভবিষ্যতে সুযোগ সুবিধা হইতেছি না, যে আমি কিনে বীজ বানিয়েছি যে, আর আমরা কালা সারও কিনে বানিয়েছি। এখন আমরা সার বাজার কৃষি অফিসে গেলে কোনো মাল আমরা পাই না, বীজও পাই না, কিছু পাই না। যে সমস্ত লোকের দেয় এরা চাষবাস কিছুই করে না, এরা ওগুলি নিয়ে আরো বাজারে বিক্রি করে। সকল অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। দাবি, এবছর বিলম্ব হয়েছে আমনের আবাদ, তাই কিছুটা দেরিতে কৃষকের হাতে দেওয়া হচ্ছে প্রণোদনার বীজ ও সার। নতুন করে বেড়িবাঁধ হচ্ছে, তো বেড়িবাঁধ হওয়ার কারণে ওই যে কিছুটা আমাদের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে আমাদের আমন সিজনটা অনেকটা লেট হয়ে গেছে। যে কারণে লেট হয়ে যাওয়ার পর কারণে আমাদের দেখা গেছে যে এখনও আমন চাষ রয়েছে। আর এই কারণে হচ্ছে কি কৃষক এবার একটু সরিষা আমাদের দেরিতে করতে হচ্ছে কৃষককে। চলতি মৌসুমে মনপুরার 3,500 হেক্টর জমিতে রয়েছে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা। এখন পর্যন্ত প্রায় 2,000 হেক্টর জমিতে সরিষার চাষ সম্ভব হয়েছে বলে জানিয়েছে এই কৃষি কর্মকর্তা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। শীত মৌসুমে হরেক সবজির সমাহার বাজারে বেড়েছে সরবরাহ। জামালপুরে বাজারের কি অবস্থা আমরা একটু জানবো। আমাদের সহকর্মী সাগর ফরাজি অপেক্ষা করছেন।
সাগর, বিভিন্ন ধরনের সবজি তো উঠেছে, দাম কেমন দেখছেন? মূল্য নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন তাও জানতে চাই। বৃষ্টি, দেখুন শীতের শুরুতে কিন্তু সবজির দাম একদম আকাশচুম্বী বলা চলে, ক্রেতাদের মুখ থেকে যেটা আমরা শুনেছি। তো এই শীতের মাঝামাঝি সময় এসে কিন্তু সবজির দাম একদম নেমে গেছে। এটিতে স্বস্তিতে রয়েছে যারা ক্রেতা রয়েছেন তারা, কিন্তু ক্রেতাদের একটি আশঙ্কা রয়েছে যে কোনো মুহূর্তে আবারও দাম বেড়ে যেতে পারে, এই আশঙ্কায় কিন্তু ক্রেতারা করছেন। আর ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ বেশি থাকায় মূলত দাম কমে গেছে, আবার সরবরাহ কমে গেলে কিন্তু আবার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো একটি বিষয় আজকে বাজার পরিস্থিতি যদি আপনাকে জানিয়ে রাখি, বেগুনের দাম কিন্তু আজকে যাচ্ছে 40 থেকে 45 টাকা। এছাড়া আলু পেঁয়াজের দাম কিন্তু 50 থেকে 40-এর মধ্যে আছে। আর যে কাঁচামরিচ সেটা কিন্তু দাম যাচ্ছে এই 40 টাকা দরে। মূলত মোট কথা বলতে গেলে এই কাঁচা সবজির বাজার কিন্তু 40 থেকে 50 টাকার ঘরেই কিন্তু রয়েছে এই গত এক সপ্তাহ যাবত। আরেকটি বিষয় বলি, কাঁচা বাজারের পাশাপাশি মাছের বাজারের কিন্তু দাম, মাছ মাংসের বাজার কিন্তু দাম একদমই কমেনি। তা আগে যেমন ছিল এখন এমনই রয়েছে। তো সব মিলিয়ে বাজার পরিস্থিতি যদি বলতে চাই, সরবরাহ বাড়ায়, শীতের সবজির সরবরাহ বাড়ায় কিন্তু মূলত এই দাম কিছুটা কমে কিনতে পাচ্ছেন ক্রেতারা। তো এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি। আমরা শুনছিলাম, বেশ বিস্তারিত করে আপনি জানান। ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে রাজনৈতিক পট পরিবর্তনের পর আমূল পরিবর্তন ঘটেছে। ফুলের মোকামা খুচরা বাজার দখলে নেওয়ার অভিযোগ স্থানীয় বিএনপি ও যুবদলের 2 নেতার বিরুদ্ধে। সেই সাথে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে কমপক্ষে 100 ব্যবসায়ীর বাজারে যাওয়া বন্ধ করার অভিযোগও রয়েছে। 4 মাস ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। 5 আগস্টের পরে বিএনপিরা আমার ব্যবসা সব কেড়ে নিয়েছে, এখন এই চাষবাসই করি। 2 দশকেরও বেশি সময় ধরে ফুল ব্যবসার সাথে জড়িত যশোর ঝিকরগাছার ফুল চাষি আব্দুর সাত্তার। কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই তার, অথচ 5 আগস্টের পর পতিত আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার ব্যবসা ধ্বংসের অভিযোগ স্থানীয় বিএনপি ও যুবদলের 2 নেতার বিরুদ্ধে। শুধু সাত্তারই নন, তার মতো গদখালি পানিসারার অন্তত 100 ব্যবসায়ীর একই অভিযোগ। দলীয় কোনো পদপদবি না থাকার পরও আওয়ামী লীগের দোসর বলে তাদের ফুল মোকাম বা খুচরা বাজারে তুলতে দিচ্ছে না বিএনপির লোকজন। এতে 4 মাস ধরে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী চাষিরা। 5 তারিখের পরে আমাদের এলাকায় যারা ব্যবসা করতো তারা তাদের ব্যবসা সব কেড়ে নিয়েছে, তাদের কোনো ব্যবসা বাণিজ্য করতে দেয় না। শেখ হাসিনা চলে যাওয়ার পরে মানে আমলিগির কোনো নামগন্ধ শুনলে তার মেরেছে। লোকই বাজারে ব্যবসা করবে না, যা করার বাজারে ওরাই করবে। আমাদেরকে বাজারে মাল কেনা নিষেধ। অভিযোগের তীর গদখালি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু জাফর ও বিএনপি নেতা আবুল খায়েরের দিকে। বর্তমানে ফুলের দাম নির্ধারণ থেকে পার্শ্ববর্তী জেলাগুলোয় ফুল পাঠানোর বিষয়টিও নিয়ন্ত্রণ করছে তারা। তো 5 তারিখের পরে আমি যখন আমার ক্ষেতের ফুল হারভেস্ট করে মানে ঢাকাতে পাঠানোর উদ্দেশ্যে পাঠাই গদখালি বাজারে, তখন কিছু লোকজন আর কি ফুলটা আটকায় আর কি একটু ঝামেলা করে। ফুল বাজারে যে বেচবে নিজে স্বাধীনভাবে, এভাবে স্বাধীনভাবে কারো কাছে জুলুম করতে পারবে না, মানে তারা যা কবে তাই। যারা করেছে তারা করেছে, যারা করেনি তারাও পস্তাচ্ছে, আর যারা করেছে তাই গিরু পস্তাচ্ছে। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা আবু জাফর। চাষিদের জন্য বাজার সবসময় উন্মুক্ত বলে দাবি করেন তিনি। দলের নাম ভাঙিয়ে দখলদারিত্ব করলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা বিএনপির সদস্য সচিবের। চাষিদের জন্য কিন্তু বাজার সর্বোচ্চ উন্মুক্ত, সে যত বড় আওয়ামী লীগ হোক আর যাই হোক না, কারণ যেহেতু একটা মাল সে ফুল সে তৈরি করতেছে, চাষ করেছে, তার ক্ষেতের মালটা এখন নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আমাদেরও কাম্য না। এই ধরনের কোনো অপরাধের সঙ্গে যারাই সম্পৃক্ত হবে, সে যত বড় নেতাই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব, প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করব। দেশের সম্ভাবনাময় খাতকে দখলদারি থেকে রক্ষার দাবি জেলাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী ছাত্র শিবিরের 31তম সদস্য সম্মেলন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং দিনভর নানা আয়োজনও থাকছে, সে সম্পর্কে জানবো। তাজনুর ইসলাম অপেক্ষা করছেন আমাদের জন্য। তাজনুর, ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী যে সম্মেলন, তাতে কি কি কর্মসূচি থাকছে দর্শকদের বিস্তারিত জানাবেন। এই প্রোগ্রাম কিছুক্ষণ আগেই শুরু হলো, অর্থাৎ 10 মিনিট হয়েছে সব মিলিয়ে। ঠিক 8:30টার সময় যেই সম্মেলন, বেশ বলছেন ইসলামী
ছাত্র শিবিরের যারা আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন 11 বছর পর তাদের এই উন্মুক্ত প্রাঙ্গণে যে সদস্য সম্মেলন সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। মূলত আজকের প্রোগ্রামের মাধ্যমে 2025 সালের জন্য তারা কমিটি নির্বাচন করবেন, অর্থাৎ সভাপতি, সেক্রেটারি পরবর্তী সময়ে কারা হচ্ছেন সেই তথ্য কিন্তু আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে জানা যাবে। এর মধ্যে সারা বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের যত সদস্য রয়েছেন সকালবেলাতেই তারা সোহরাওয়ার্দী উদ্যানের এই যে অনুষ্ঠানের যে প্রাঙ্গণ তৈরি করা হয়েছে সেই প্রাঙ্গণে তারা উপস্থিত হয়েছেন। কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানের আজকেই প্রথম অংশেই জামায়াতের আমির তিনি অংশ দিবেন এবং একই সঙ্গে জামাতের আরও কয়েকজন সিনিয়র নেতা তারা অংশ দিচ্ছেন। একই সঙ্গে বর্তমান কমিটির সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু আজকের এই সদস্য সম্মেলন যেটি সেখানে কিন্তু তারা অংশ দিচ্ছেন। একই সঙ্গে গত 2 দিনে অনলাইনে ভোটাভুটি হয়েছে। সারা বাংলাদেশের যত সদস্য রয়েছে শিবিরের তারা কিন্তু এর মধ্যে অনলাইনে ভোট দিয়েছেন যে পরবর্তী কমিটির জন্য তারা কোন কাদেরকে আসলে নির্বাচিত করেছেন সেই ঘোষণাটি আসতে আজকে হয়তো বিকেল পর্যন্ত সময় লেগে যাবে। কিন্তু তার আগে আরও কিছু উন্মুক্ত সেশন রয়েছে, যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেখানে সেই সেশনগুলো চলবে। এর পাশাপাশি সদস্য যারা রয়েছেন তারাও নিজেদের অভিব্যক্তিগুলো তাদের মতো করে ব্যক্ত করবেন। দিনের সব মিলিয়ে এই অনুষ্ঠানটিকে বেশ গুরুত্বপূর্ণই বলছেন মূলত ইসলামী ছাত্র শিবিরের সদস্য যারা। বলা হয় যে ইসলামী ছাত্র শিবিরের যেই 4টি ধাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে সবার উপরের যে ধাপটি, অর্থাৎ সবার উপরের ধাপটি হচ্ছে সদস্য, এবং সেই সদস্যরা দীর্ঘ 11 বছর পর বলা হচ্ছে যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে তারা কোনোভাবেই উন্মুক্ত মঞ্চে প্রোগ্রাম করতে পারেনি। সেই হিসেবে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে যে বড় পরিসরে যে আয়োজনটি হচ্ছে সেই আয়োজনকে সবাই আসলে বেশ উচ্ছ্বাসের সঙ্গেই অংশগ্রহণ করছে। ধন্যবাদ তাজনুর। আসছে নতুন বছর 2025 সালকে বরণ করে নিতে দেশে দেশে নানান প্রস্তুতি চলছে। কোথাও জমকালো আয়োজন, কোথাও আবার ঐতিহ্যবাহী প্রার্থনা। এর মধ্যে প্রস্তুতি শেষ হয়েছে সিডনি হারবার, টাইমস স্কোয়ারের মতো আলোচিত বর্ষবরণ ভেন্যুগুলোয়। 5, 4, 3, 2, 1, Happy New Year! 2025 সালকে বরণ করতে দেশে দেশে চলছে প্রস্তুতি। শেষ মুহূর্তের তোড়জোড় নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে। কনফেটি ছড়ানোর মহড়ার মাধ্যমে জানান দেওয়া হলো প্রস্তুত নতুনভাবে সাজানো ক্রিস্টাল বল। চলে কনসার্টের মহড়াও, অংশ নেন পপস্টার পিটবুল। বড় আয়োজন যুক্তরাজ্যের লন্ডনেও। এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে বিভিন্ন নাচের দল। টেমস নদী তীরে সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনীর প্রস্তুতিও নেওয়া হয়েছে। ভৌগোলিক কারণে প্রতি বছরের মতো এবারও সবার আগে নতুন বছরকে স্বাগত জানাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সিডনি হারবারেও রয়েছে জমকালো আতশবাজির আয়োজন। আধুনিক নানা আয়োজনের পাশাপাশি সমাদৃত প্রাচীন রীতি ও ধর্মবিশ্বাসও। সে আদলেই 2025 সালকে বরণ করে নিতে প্রস্তুত চীন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আবারও মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে মনোনয়ন পেলেন মাইক জনসন। সোমবার ট্রুথ সোশ্যাল মিডিয়ার এক পোস্টে এই বিষয়টি জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য পার্লামেন্টে মাইক জনসন এই দায়িত্ব পালন করতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। শুক্রবার মার্কিন কংগ্রেসের 119তম অধিবেশনে ভোটাভুটির মাধ্যমেই তা চূড়ান্ত হবে। শুরু থেকেই ট্রাম্প শিবিরের একনিষ্ঠ সদস্য 52 বছরের মাইক। এবারের প্রচারণাতেও তার মুখ্য ভূমিকা ছিল। 2016 সালে প্রথমবার স্পিকার হিসেবে নির্বাচিত হন মাইক জনসন। রক্ষণশীল নীতির কারণে ব্যাপক পরিচিত লুইজিয়ানার এই রিপাবলিকান নেতা। সিরিয়ার ইতিহাসে প্রথমবার কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব গ্রহণ করলেন কোনো নারী। গভর্নর হিসেবে দায়িত্ব পেলেন মায়েশা সাবরিন। সোমবার তাকে নিয়োগ দেয় বিদ্রোহী নেতা আহমেদ আল শারার নেতৃত্বাধীন প্রশাসন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ ইসাম হাজিমের স্থলাভিষিক্ত হবেন তিনি। আর ব্যাংকিং সেক্টরে 15 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন মায়েশা সাবরিন পালন করেছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব আর দামেস্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষ করেছেন। হিসাব বিজ্ঞানেও তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। 6 বছরের বেশি সময় ধরে দামেস্ক সিকিউরিটিজ এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্য তিনি। নতুন সিরীয় প্রশাসনে নিয়োগপ্রাপ্ত দ্বিতীয় নারী মায়েশা সাবরিন। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট
ইউন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন দেশটির একটি আদালত। মঙ্গলবার মার্শাল ল জারির অভিযোগে অপসারিত প্রেসিডেন্টের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে রাজধানী সিওলের পশ্চিমাঞ্চলীয় জেলা আদালত। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবার এই পদক্ষেপ নেওয়া হলো। এর আগে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে তদন্তকারী সংস্থাগুলো। রয়েছে জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করার অভিযোগও। চলতি মাসের শুরুতেই সামরিক আইন জারির ঘোষণা দেন ইউন সুক ইয়োল। এমপিদের তোপের মুখে আর পার্লামেন্টের ভোটে সেটি প্রত্যাহার হয়। আর এই ঘোষণার জেরেই তদন্ত শুরু করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ কয়েকটি দফতর। যতটা না যুদ্ধ সংঘাতের বছর, তার তুলনায় বেশি নির্বাচনের। বিশ্বের কমপক্ষে 60টি দেশে এবছরে নির্বাচন হয়েছে। বেশিরভাগ দেশেই ক্ষমতাসীনদের মেনে নিতে হয়েছে পরাজয়। আর ইউরোপ জুড়ে ডানপন্থীদের হারিয়ে উত্থান হয়েছে বাম মধ্যপন্থীদের। নিয়মতান্ত্রিক ক্ষমতা বদলের পাশাপাশি তৈরি হয়েছে সিরিয়ার মতো ব্যতিক্রমী উদাহরণও। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য মতে মূল্যস্ফীতি, গণতন্ত্র চর্চা নিয়ে হতাশা, ক্ষমতার অপব্যবহার নিয়ে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশই দেখা গেছে চলতি বছরের নির্বাচনগুলোয়। বিশ্বজুড়ে ক্ষমতাসীন দলগুলোর জন্য 2024 সাল ছিল একটি পরাজয়ের বছর। বছরের অন্যতম আলোচিত নির্বাচন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের হারিয়ে জয়ী হয়েছে রিপাবলিকানরা। শুধু তাই নয়, কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। পরপর তৃতীয়বারের মতো এবছর ক্ষমতাসীন দলের পরাজয় হলো মার্কিন নির্বাচনে। যুক্তরাজ্যেও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির 14 বছরের শাসনের অবসান ঘটিয়ে জয়ী হয় বামপন্থী লেবার পার্টি। ক্ষমতাসীন দলের সবচেয়ে নাটকীয় পরাজয় বলা যেতে পারে বতসোয়ানার ডেমোক্রেটিক পার্টির পরাজয়কে। প্রায় 60 বছর ধরে দেশটির ক্ষমতায় ছিল বতসোয়ানা ডেমোক্রেটিক পার্টি। যেসব দেশে ক্ষমতাসীন দলগুলোর টিকে গেছে তারাও খেয়েছে বড় ধাক্কা। ভারতে চলতি বছর পরপর 3 মেয়াদের মতো ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। তবে ধরে রাখতে পারেনি সংখ্যাগরিষ্ঠতা, গঠন করতে হয়েছে জোট সরকার। জাপানেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সময় দেশ শাসন করা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবার পার্লামেন্টে হারিয়েছে সংখ্যাগরিষ্ঠতা। দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC। 2024-এর নির্বাচনে ইতিহাস গড়েছে মেক্সিকো। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন কোনো নারী। প্রায় 60% ভোট পেয়ে জয়ী হন ক্ষমতাসীন মরেনা পার্টির প্রার্থী ক্লডিয়া শেইনবাউম। ইউরোপের নির্বাচনেও লক্ষ্য করা গেছে আদর্শগত পরিবর্তন। ফ্রান্স, গ্রিস, স্লোভেনিয়া সহ বিভিন্ন দেশের বামপন্থীদের বেছে নিয়েছেন বাসিন্দারা। অবশ্য চলতি বছর জুনে আগাম ভোটের আয়োজনের পর থেকেই অস্থিরতা চলছে ফ্রান্সে। সম্প্রতি বিশেষ ক্ষমতা বলে প্রধানমন্ত্রীর বাজেট পাশকে কেন্দ্র করে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ওঠে প্রেসিডেন্ট ম্যাক্রনের পদত্যাগের দাবিও। নিয়মতান্ত্রিক ক্ষমতা বদলের বাইরেও 2024 জুড়ে বিভিন্ন দেশে ঘটেছে ব্যতিক্রমও। চলতি বছরের মেতে বিমান দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির আকস্মিক মৃত্যুতে নির্ধারিত সময়ের আগেই হয় নির্বাচন। বিশ্ববাসীকে অবাক করে দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন উদারপন্থী মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সিরিয়ায় গেল নভেম্বরের শেষ দিকে হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠে বিদ্রোহীরা। তাদের অভিযানের মুখে মাত্র 11 দিনের মাথায় দেশ ছেড়ে পালাতে বাধ্য হন 2 যুগের শাসক বাশার আল আসাদ। দক্ষিণ কোরিয়ার রাজনীতিতেও দেখা দিয়েছে জটিলতা। ডিসেম্বরের শুরুতে আকস্মিক সামরিক আইন জারি করে অভিশংসিত হন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। তার বিরুদ্ধে আনা হয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও। আদালতে চলছে যার বিচার। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী হান ডাকসু। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে অভিশংসিত হন তিনিও। বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন অর্থমন্ত্রী চোই সাংমুক। পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে চলতি বছর ক্ষমতাসীন দলগুলোর ভরাডুবির মূল কারণ অর্থনৈতিক মন্দা। তাছাড়া গণতন্ত্রের কার্যকারিতা নিয়ে হতাশাও ছিল আরেকটি বড় কারণ। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।